নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ধনু লগ্ন সাপেক্ষে জন্মকালীন জন্মকুষ্ঠিতে 12টি ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যে ধনু লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু লগ্ন এবং চতুর্থ ঘরের অধিপতি হয়, অর্থাৎ দুটো কেন্দ্র ঘরের অধিপতি হয় এবং স্বয়ং লগ্নাধিপতি হওয়ার জন্য সর্বোচ্চ শুভ এবং গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচিত হয় কিন্তু দেবগুরু বৃহস্পতি। তো এই লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যেই ঘরে বসবে সেই ঘর রিলেটেড সর্বোচ্চ শুভত্ব বৃদ্ধি করবারই চেষ্টা করবে। তো আপনার জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে সেটা দেখে নিয়ে এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে পারেন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি ধনু লগ্ন বা ধনু রাশির জন্মছক। তো এই লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি লগ্ন এবং চতুর্থ ঘরের অধিপতি হয়। আমরা আজকে আলোচনা করব প্রত্যেকটা ঘরে, আমি কাউন্ট করে রেখেছি প্রত্যেকটা ঘরে যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে আপনাদের জন্মকালীন জন্মছকে কিরকম ফলাফল দিতে পারে। এটা অবশ্যই লগ্ন সাপেক্ষেই প্রযোজ্য হয়, যারা লগ্নটা জানেন না তারা রাশি সাপেক্ষেও ফলাফলটা দেখতে পারেন। তো প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, ধরুন লগ্নে আপনার ফার্স্ট হাউসে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং বক্রী না অবস্থাতে বসে আছে, অর্থাৎ বৃহস্পতির পাশে যদি স্টার চিহ্ন থাকে সেক্ষেত্রে নয়, মানে স্টার চিহ্ন ছাড়া বসে আছে, এক কথা বলা যেতে পারে। তাহলে এই যোগটাকে বলা যাবে সর্বসেরা রাজযোগ। কেন? হংস নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ নির্মাণ হচ্ছে লগ্নাধিপতি লগ্নে বসে থাকার জন্য। জাতক জাতিকা যেই হোক না কেন অত্যন্ত জ্ঞানী, ধার্মিক, সৎ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হবে এবং তার নিজের কর্মক্ষমতার দ্বারা নিজের লক্ষ্যের মাধ্যমে জীবনে কিন্তু সবকিছু অ্যাচিভ করবার ক্ষমতা রাখবে। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলি লগ্নাধিপতি লগ্নে বসে থাকার মতো শুভযোগ আর কিছু হয় না। আর যদি সেম এই জায়গাতে বক্রী থাকে তখন কিন্তু সেক্ষেত্রে এই ফলাফলগুলো প্রত্যেকটা জিনিসই পাবে, কিন্তু একটু আটকে আটকে বা ধীরে ধীরে পাবে। একটু বেশি মানে বলতে পারেন এক্সপেকটেশন অনুযায়ী ফলাফলটা পেতে একটু সমস্যার জায়গা থাকবে যদি বক্রী অবস্থাতে থাকে। এবং এইখানে যদি আমরা দেখি দেবগুরু বৃহস্পতি 3টি দৃষ্টি, প্রথমত লগ্ন থেকে পঞ্চমে দৃষ্টি দেবে, সপ্তমে দৃষ্টি দেবে এবং নবম স্থানে দৃষ্টি দেবে। তো পঞ্চমে দৃষ্টি দিচ্ছে মানে বুঝতেই পারছেন, তো এই জায়গা থেকে তার সন্তান সুখ, বিদ্যা, বুদ্ধি, তার জ্ঞানের ক্ষেত্রে এই অবস্থান, এই দৃষ্টি খুব ভালো। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও খুব শুভ কানেকশন দিতে পারে। সপ্তম স্থানে দৃষ্টি মানে তার বৈবাহিক জীবনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ হয়, সুখের হয় বিবাহিত জীবন এবং জীবন সঙ্গী যথেষ্ট জ্ঞানী এবং উদার হয়ে থাকে। এবং কিছু অংশে বলা যেতে পারে যে যে পার্টনার হয় তার মধ্যে কিছুটা বলতে পারেন ইগো থাকতে পারে। ইগো মিনস আত্মমর্যাদা বোধ একটুখানি তাদের মধ্যে, মানে বলা যেতে পারে উচ্চ সংস্কার যুক্ত পার্টনার এই সকল মানুষরা পেয়ে থাকে। এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও খুব ভালো এই দৃষ্টিকে আমরা ধরে নিতে পারি। যদি বুধ গ্রহ খুব স্ট্রং অবস্থাতে থাকে তাহলে সত্যি তারা পার্টনারশিপ বিজনেসে জীবনের সাফল্য কিন্তু লাভ করবে। এবং যেহেতু নবম স্থানে দৃষ্টি পড়ছে, ভাগ্য সর্বদাই জাতক বা জাতিকার সাথে থাকবে এবং পিতার সাথে তার সুসম্পর্ক থাকবে। এবং সূর্য যদি এই ঘরে অবস্থান করে যায়, দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টিটা এই ঘরে পড়ে, তাহলে সেক্ষেত্রে ধর্মকর্ম রাজ্য হিসাবে বিবেচিত হবে এবং সেই জাতক জাতিকারা আধ্যাত্মিক দিকে জীবনে ভীষণ উন্নতি করতে পারে। গুরু হিসাবে সমাজে তারা পরিচিতি লাভ করতে পারে। সেই দিক থেকেও খুব ভালো অবস্থান আমরা ধরে নিতে পারি। যদি দ্বিতীয় স্থানে বসে থাকে, যারা ভিডিও দেখেন আমার, আপনারা জানেন মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়। তো লগ্নাধিপতি নিচস্থ হয়ে গেল মানে এটা কিন্তু ভীষণই নেগেটিভ একটা যোগ তৈরি হলো। প্রথমত হচ্ছে লগ্নের অধিপতি, এক তো আপনারা আগে প্রথমে দেখে নিন যদি মকরে বসে থাকে এবং 5 ডিগ্রির মধ্যে যদি বসে থাকে, 5 ডিগ্রির আগে যদি বসে থাকে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পূর্ণরূপে নিচস্থ হবে। তখন লগ্নাধিপতি হয়ে নিচস্থ হয়ে থাকার জন্য নিজের মেন্টালিটি, নিজের গ্রোথ, নিজের হেলথ সবকিছুর ক্ষেত্রে বাধা এবং চতুর্থ ঘর রিলেটেডও নেগেটিভ ফলাফল কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি বসে দেবে। সব থেকে পজিটিভলি যেটা যদি আমরা দেখি, মানে লক্ষ্য করি, অর্থ সঞ্চারের ক্ষেত্রে বাধা, পারিবারিক মতবিরোধ এবং পৈতৃক সম্পত্তি নিয়ে মারাত্মক জটিলতা দেখা যেতে পারে। এবং এইটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার বলা বাণী আপনার সমস্যা তৈরি করতে পারে। দেখুন এমনিতে আপনি ধনু লগ্নে জাতক জাতিকা আপনারা স্পষ্টভাষী হবেন এবং দ্বিতীয় বৃহস্পতি যদি নিচস্থ হয়ে যায়, কোথায় কি বলতে হবে সেটা মাঝে মাঝে গুলিয়ে ফেলবেন। তো তার মাধ্যমে কিন্তু নিজের পরিবার পরিজনদের সাথে একটা সমস্যার জায়গা তৈরি হবে এবং নিজের গ্রোথের ক্ষেত্রেও বাঁধার জায়গা আসবে। খাটবেন, পরিশ্রম করবেন, তবুও হবে না। এবার দেখে নিন দেবগুরু বৃহস্পতি যদি এই ঘরে বক্রী হয়ে যায় তাহলে আমি বলবো এটা সর্বসেরা যোগ। কেন? নিচস্থ ঘরে বক্রী গ্রহ উচ্চস্থ সমান ফলাফল দেয়। হ্যাঁ, একটু দেরিতে ফলাফল পাবেন কিন্তু 100% পজিটিভ ফলাফল কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে। এবং দেবগুরু বৃহস্পতির সাথে শনিদেবের অবস্থানটা আপনারা দেখে নিন। যদি শনিদেব সাথে বসে যায়
তাহলে সেক্ষেত্রেও নিজভঙ্গ হবে যদি বৃহস্পতি থেকে শনি কেন্দ্রে বসে যায় বা ঘর বিনিময় করে নেয়। ধরুন ধনুতে বা মকরে মিনে বসে আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি আর শনির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমেও কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজভঙ্গ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি বলি সমস্যাগুলো এতটা সমস্যা ফেলবে না, অশুভ যোগগুলোকে বা নেগেটিভিটি গুলোকে কাটিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু থাকবে। সেক্ষেত্রে গিয়ে যদি আমরা দেখি দৃষ্টিগুলো আমরা দেখতে পাবো, এখানে ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়ছে, এখানে অষ্টমে দৃষ্টি পড়ছে এবং তার সাথে দশমে দৃষ্টি পড়ছে। তো দেখুন দৃষ্টিটাকে পূর্ণরূপে আমরা নেগেটিভ নেবো না, তবুও আমি আপনাকে বলবো যে যেহেতু যদি নিজভঙ্গ না হয় ষষ্ঠে দৃষ্টির মাধ্যমে কিন্তু রোগ ঋণ শত্রু থেকে সাবধানতা অবলম্বন করতে হবে জাতক জাতিকাকে। এবং এখানে যেহেতু অষ্টমে দৃষ্টি পড়ছে, এখানে তার উচ্চস্থানে দৃষ্টি পড়ছে, লাইফে বাধা আসবে, সংঘর্ষ আসবে, যেহেতু লগ্নাধিপতির অষ্টমে দৃষ্টি পড়ছে। এবং তবে একটা বিষয়, তন্ত্র সাধনা, গুপ্তবিদ্যা, আধ্যাত্মিক দিক এইগুলোতে একটা সাফল্যের জায়গা কিন্তু দিয়ে দিতে পারে, রিসার্চ রিলেটেড লাইনে গিয়ে সাফল্যের জায়গা চলে আসতে পারে যদি দেবগুরু বৃহস্পতি কোনো কারণে তার নিজভঙ্গ হয়ে যায়। এবং যেহেতু দশমে দৃষ্টি পড়ছে, কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে কিন্তু কর্মলাভে সাফল্যের জায়গা আসবে। তবে দেখুন সবটাই নেগেটিভ নয়, এখানে যদি বুধ খুব পজিটিভ অবস্থাতে বসে থাকে, জাতক জাতিকা হয়তো কর্মে উন্নতি পেয়ে যাবে, কিন্তু নিজেকে প্রমাণ করতে গেলে তাকে বারংবার জীবনে সংঘর্ষ করতে হবে। লগ্নাধিপতি নিচস্থ, শুধু নিজভঙ্গ হচ্ছে কিনা এটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নিন। যদি দেবগুরু বৃহস্পতি এখানে তৃতীয় স্থানে বসে থাকে, দেখুন এই আলোচনাতে কিন্তু আমি বলা যেতে পারে, তবু কিছু কিছু ক্ষেত্রে শনির সাথে আমি আপনাদেরকে বলবো না সময়গত বন্ধুত্ব দেখতে, শুধু এখানে আপনারা শুক্র আর বুধের সাথে সময়গত বন্ধুত্বটা দেখে নেবেন, সেটা আমি পরবর্তীতে আসবো। কুম্ভতেও যদি বসে থাকে, লগ্নাধিপতি তৃতীয় স্থানে বসে আছে, জাতক জাতিকা অত্যন্ত পরিশ্রমী পরাক্রমী হয়ে থাকে, ভাই বোনেদের সাথে তাদের সম্পর্ক কিন্তু ভালো থাকে, ভাই বোনেদেরকে তারাও সাপোর্ট করে এবং ভাই বোনের থেকেও তারা কিন্তু সাপোর্ট পায় জীবনে, এবং কাজে সফলতা নিজের চেষ্টা এবং নিজের পরিশ্রমের মাধ্যমে তারা পায়। কমিউনিকেশন স্কিল তাদের খুব ভালো থাকে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকে, খেলাধুলার সাথে যুক্ত হয়ে বা বলতে পারেন স্পোর্টসের সাথে যুক্ত হয়ে বা যে কোনো পরিশ্রমমূলক কর্মের সাথে যুক্ত হয়ে সাফল্য লাভের জায়গা কিন্তু অবশ্যই আছে। ছোটখাটো ঘোরাঘুরি করার জন্য দেবগুরু বৃহস্পতি লগ্নাধিপতি তৃতীয় অবস্থানের ক্ষেত্রেও খুব শুভ ধরা যেতে পারে এক্ষেত্রে। এবং দৃষ্টিটাও যদি আমরা সেম ভাবে দেখি, এখান থেকে পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার সপ্তম স্থানে পড়বে, সেক্ষেত্রে আমি বলবো যে দাম্পত্য জীবন ও ব্যবসার জন্য যথেষ্ট পজিটিভ। এবং এখান থেকে যদি আমরা দেখি সপ্তম দৃষ্টি কিন্তু পড়বে আপনার নবম স্থানে, সেক্ষেত্রে আমি বলে রাখছি যে ভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবে। তৃতীয় ঘরের অধিপতি হয়ে নবম, মানে তৃতীয় ঘর থেকে লগ্নাধিপতি নবম ঘরকে দেখছে, মানে এখানে আপনার ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি নিজে খেটে পরিশ্রমের মাধ্যমে পাবেন, পরিষ্কার। এবং এখানে আমরা যদি দেখি একাদশ স্থানে দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টি, যেটা কিন্তু পরিশ্রম করবেন তার উপযুক্ত ফল এবং আয় আপনি অবশ্যই পাবেন জীবনে। এইটুখানি আপনি গ্যারেন্টি নিয়ে চলতে পারেন যে আপনার যেটা এক্সপেকটেশন বা আপনি যেটা যোগ্য দাবিদার, সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে পরিশ্রমের মাধ্যমে অর্জন করিয়ে দেবে। এই বিষয়টা সর্বদা মাথায় রাখতে পারেন। তার পরবর্তী যদি চতুর্থ স্থানে বসে থাকে দেবগুরু বৃহস্পতি, এটাও কিন্তু নিজের ঘরের অধিপতি, মানে লগ্নাধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ স্থানে বসে আছে, এখানেও কিন্তু পুনরায় হংসযোগ তৈরি হয়ে যাচ্ছে। তথাপি এইটাকেও কিন্তু আমরা রাজযোগ ধরবো। লগ্নপতি চতুর্থপতি চতুর্থ স্থানে অবস্থান করছে, মানে এটা খুবই শুভ অবস্থান। গৃহসুখ, মাতৃসুখ, ভূমি, যানবাহনের ক্ষেত্রে প্রবল শুভ ফল পাওয়া যেতে পারে। এবং বৃহস্পতির মহাদশা যদি চলে, সেই জাতক জাতিকা উন্নতির চরম শিখায় পৌঁছানোর কিন্তু জায়গা পেয়ে যাবে। এবং মায়ের থেকে সাপোর্ট, মানসিক শান্তি, সংসার সুখ, সব রকম দিক থেকে চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থানকে ভীষণ শুভ ধরা হবে। এবং দৃষ্টি ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে পঞ্চম দৃষ্টিটা অষ্টম স্থানে পড়বে, এখানে কিন্তু আয় বৃদ্ধি করবে, যেহেতু শুভ স্থান থেকে অষ্টম ঘরকে দেখছে। নিজের বলতে পারে জীবনের বাধা বিপত্তি কিন্তু এখান থেকে দেবগুরু বৃহস্পতি ফ্যামিলির সাপোর্টের মাধ্যমে পাইয়ে দেবে, বা বলা যেতে পারে সাপোর্টটা সর্বদা থাকবে ফ্যামিলি। তো জীবনে সমস্যা থাকলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। পৈতৃক সম্পত্তি লাভ বা গুপ্ত সম্পত্তি বা শ্বশুর বাড়ি সম্পত্তি লাভের ক্ষেত্রেও একটা পজিটিভ অবস্থান এই দৃষ্টির মাধ্যমে আমরা পেতে পারি, পঞ্চম দৃষ্টির মাধ্যমে। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে দেখুন, এখানে দশম স্থানে, তাহলে কর্মের জায়গাতে যথেষ্ট পজিটিভ, কর্মে প্রতিপত্তি, সম্মান এবং বলা যেতে পারে পরিচিতি লাভের জায়গা থাকবে। এবং তার সাথে সাথে যেটা আমরা পরবর্তী দৃষ্টি দেখবো, সেটা হচ্ছে দ্বাদশ স্থানে নবম দৃষ্টি, যেটা পড়বে আধ্যাত্মিক কাজ বা শুভ উদ্দেশ্য নিয়ে ব্যয় যারা করছেন, মানে বলা যেতে পারে দ্বাদশ স্থানে চতুর্থ স্থান থেকে দৃষ্টি দিচ্ছে, মানে কি আমি বলেছি গাড়ি বাড়ি সবকিছু যোগ হবে, তাহলে শুভ খাতে ব্যয় হবে, সেই ব্যয়টা আপনারা ভোগ করতে পারবেন। তো সেরকম ধরনের একটা কানেকশন দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থানে তৈরি করবে। এইখানেও যদি দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা পূর্ণ পজিটিভ ফলাফলটা পাবেন না। যতটা বললাম ততটা পেতে কিন্তু সমস্যার জায়গা থাকবে। আমি তৃতীয় স্থানটা বলতে ভুলে গেছিলাম, তৃতীয় বক্রী অতটা নেগেটিভ কিছু নয়, সেক্ষেত্রে আমরা মোটামুটি ভালো ধরতে পারি, কিন্তু চতুর্থ স্থানে বক্রী হলে নেগেটিভ আসতে পারে, মানে অতটা শুভ ফলাফল আপনারা নাও পেতে পারেন। পরিষ্কার।
এর পরবর্তী যদি আমরা দেখি পঞ্চম স্থানে বসে থাকে, মিত্র ক্ষেত্রে বসে আছে মঙ্গল, তার নিজের মিত্র রাশি বলা যেতে পারে। তো পঞ্চমে লগ্ন এবং চতুর্থ ঘরের অধিপতি প্রথমে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, কেন্দ্রের অধিপতি ত্রিকোণে এবং ত্রিকোণের অধিপতি ত্রিকোণে বসে আছে, মানে এটা সর্বসেরা রাজ্য হিসাবে আমরা ধরতে পারি। জাতক বা জাতিকা যেই হোক না কেন তার মধ্যে তীক্ষ্ণ মেধা থাকবে উচ্চশিক্ষার জন্য এবং সৃজনশীল কর্মের জন্য, এবং বিশেষত ধরুন যারা পরামর্শদাতার কর্ম করেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো অবস্থান এটা। বিশেষত দেখবেন যে তারা ধরুন কোনো কারণে যদি জন্মছকে মঙ্গল খুব নেগেটিভ অবস্থাতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে শিক্ষা লাভে বাধা আসতে পারে, কিন্তু সেই জাতক জাতিকা প্র্যাকটিক্যাল জ্ঞান এত অর্জন করবে তার কাছে সব সমস্যার সমাধান থাকবে, খুব সহজে মানুষকে বোঝানোর ক্ষমতা কিন্তু তাদের মধ্যে থাকে। সন্তান লাভের জন্য এই অবস্থানটা খুব ভালো, প্রেম সম্পর্কের জন্য খুব ভালো, আপনারা পজিটিভ সামাজিক পরিচিতির জন্য এই অবস্থানকে আমরা ভীষণ শুভ ধরতে পারি। তো পঞ্চম দৃষ্টি এখানে এক্ষেত্রেও নবম স্থানে পড়ছে, সেক্ষেত্রে উচ্চশিক্ষা, ভাগ্যের উন্নতি এবং পিতার সাপোর্ট তারা জীবনে বারংবার পাবে। সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়ছে, সেদিক থেকে অর্থ লাভ, মনস্কামনা পূরণ, একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে তৈরি করবে। এবং এখান থেকে দেখুন নবম দৃষ্টি কিন্তু লগ্নে পড়ছে, অর্থাৎ জাতক জাতিকা যেই হোক না কেন যথেষ্ট সুস্থ হবে, দীর্ঘায়ু হবে এবং তার মধ্যে একটা প্রখর ব্যক্তিত্ব থাকবে, যে ব্যক্তিত্বটার মধ্যে একটা পজিটিভনেস সর্বদাই থাকবে, তাকে মানুষ দেখে রেসপেক্ট করবে, এরকম ধরনের একটা কানেকশন কিন্তু চলে আসছে। তো এই ক্ষেত্রেও যদি দেবগুরু বৃহস্পতি বক্রী থাকে, আমি বলবো ফলাফলের কিন্তু কিছুটা তারতম্য জায়গা আসতে পারে। পরবর্তী যদি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে থাকে, এটা শত্রু ক্ষেত্র, শুক্রের ঘর। প্রথমত সময়গত বন্ধুত্ব এখানে আপনাদেরকে মাস দেখতে হবে। বৃষ শুক্রের ঘর, যদি বৃহস্পতি এখানে বসে থাকে, শুক্র যদি আগে তিনটে ঘর অর্থাৎ মেষ, মীন, কুম্ভে বসে থাকে, মিনে বসে থাকলে তো ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যাবে, এটা আরো শুভ। অথবা মিথুন, কর্কট বা সিংহে যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের মধ্যে সময়গত বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে, সেখানে দেবগুরু বৃহস্পতিকে আমরা কিছুটা শুভ ধরতে পারি। কিছুটা কেন বলছি দেখুন, প্রথমত ষষ্ঠ স্থান হচ্ছে দুস্থান, লগ্নাধিপতি ষষ্ঠ স্থানে চলে যাওয়া মানে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার জায়গা থাকবে, জীবনে সংঘর্ষ থাকবে, জীবনে চাওয়া পাওয়া কম থাকতে পারে। ধনু লগ্নের ক্ষেত্রে এটা অবশ্যই দেখা গেছে, লগ্নপতি যদি ষষ্ঠে বসে থাকে একটা সময়ের পর জীবনে তাদের চাহিদা কমে যায়, ইচ্ছা কমে যায়, একটু আধ্যাত্মিক দিকে মন চলে যায়, এই বিষয়টা কিন্তু দেখা গেছে। তবে তাদের সাহস, তাদের চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা, তাদের বলা যেতে পারে কনফিডেন্স লেভেল যথেষ্ট ভালো থাকে। প্রতিযোগিতামূলক কর্ম বলুন বা পুলিশ বিভাগ বলুন, সেনা বিভাগ বলুন বা টিচিং প্রফেশন বলুন, এইরকম দিকে কিন্তু সাফল্য লাভের জায়গা অবশ্যই থাকবে। এবার যদি এখানে সময়গত বন্ধুত্ব থাকে, তাহলে অবস্থানগত দিক থেকে খারাপ নয়, তবে যতটা উন্নতি জীবনে করা উচিত সেই উন্নতির জায়গাতে কিন্তু বাধা থাকবে, এই বিষয়টা মাথা রাখতে হবে। এইখানে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী থাকে, আমি বলবো বৃহস্পতির অবস্থানটাকে শুভ ধরা যেতে পারে। এই সকল মানুষের ক্ষেত্রে দেখা গেছে তারা যথেষ্ট জ্ঞানী হয় এবং তাদের বাড়িতে একাধিক পুস্তক দেখা গেছে, মানে অনেক বই সাজানো আছে, তারা বই পড়তে ভীষণ ভালোবাসে, এই বিষয়টাও কিন্তু লক্ষ্য করা গেছে। এবং এখান থেকে যদি আমরা দৃষ্টিটাকেও দেখি, দেখুন এখানে পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে, দশম স্থানে, অর্থাৎ কর্মের জন্য, চাকরির জন্য উন্নতির জায়গা থাকবে, কিন্তু কিছুটা চাপ থাকবে। কর্ম করে জীবনে সাফল্য পাবে, কিন্তু কিছুটা চাপের মধ্যে, কোনো অসুবিধার জায়গা সেই অর্থে আসবে না। সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থানে পড়ছে, এক্ষেত্রে কিছুটা কিন্তু হসপিটাল খাতে, চিকিৎসার খাতে কিছু নেগেটিভ ব্যয় হতে পারে। দেখুন চতুর্থ থেকে দ্বাদশে দৃষ্টি, আমি বলেছিলাম কি এখান থেকে যখন দ্বাদশে দৃষ্টি দিচ্ছিল তার নবম দৃষ্টি, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে এক্ষেত্রে শুভ খাতে ব্যয় হবে, গাড়ি বাড়ি সবকিছুর ক্ষেত্রে। আর এইখান থেকে যখনই দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে তখন হয়ে যাবে সেটা অশুভ খাতে ব্যয়, অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে, তার হসপিটাল খাতে ব্যয় হবে, ঋণের খাতে ব্যয় হবে, এরকম ধরনের ব্যয়গুলো কিন্তু চলে আসবে। এবং এখান থেকে দৃষ্টি যেটা দ্বিতীয় স্থানে পড়বে, এই দ্বিতীয় স্থানের ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা বাধা আসবে, কিন্তু তবে হবেই না আমি এটা একবারও বলবো না, কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা বাধার জায়গা থাকবে, যতটা সেভিংস করা উচিত ততটা সেভিংস করতে পারবে না। আর পারিবারিক জীবনের ক্ষেত্রে সর্বদা একটু মানিয়ে নিয়ে চলতে হবে, মানে মানুষের থেকে কথা শোনা, এক কথায় বলা যেতে পারে যে তুই এটা করতে পারলি না বা ওটা করতে পারলি, এরকম ধরনের একটা সমস্যার জায়গা কিন্তু এমনিতেই চলে আসতে পারে যদি ষষ্ঠে বসে থাকে। এবার যদি এখানে বক্রী হয়, আমি বলেই দিলাম, সেক্ষেত্রে অবস্থানটাকে খুব একটা নেগেটিভ ধরা হবে না, সাফল্যের জায়গা কিন্তু বেশি করে থাকবে সেক্ষেত্রে। পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে, এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সময়গত বন্ধুত্ব দেখতে হবে। সময়গত, যদিও কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, তবুও সময়গত বন্ধুত্ব, কারণ এটা বুধের ঘর, মিথুন রাশি, তো বুধ এখানে সেম যদি বৃষ, মেষ বা মিনে থাকে, অথবা কর্কট, সিংহ বা কন্যায় থাকে, তাহলে কন্যায় যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে এখানে কন্যায় নয়, যদি এখানে বুধ মিনে থাকে তাহলে বুধ আর বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ হবে, সেই যোগটাকে আরো শুভ আমরা ধরতে পারি। আর বুধ যদি এখানে পরবর্তী আগে তিনটে ঘর ও পরে তিনটে ঘরের মধ্যে যে কোনো ঘরে থাকে, সেক্ষেত্রে সময়গত বন্ধুত্ব আসছে। তো সময়গত বন্ধুত্বের ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থানটাকে আমরা শুভ ধরে নিতে পারি। শুভ বলতে কি, জাতক জাতিকা
যথেষ্ট বুদ্ধিমান হবে, সম্মানীয় জীবনসঙ্গী লাভ করবে, ব্যবসা বাণিজ্যের জন্য এই অবস্থানকে খুব শুভ হিসাবে ধরা হবে, সমাজে মান সম্মান যশ খ্যাতি সবকিছু অর্জনের জন্য কিন্তু ভালো। কেন কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, সব থেকে পজিটিভলি সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে, অতএব লগ্নাধি যেই গ্রহ, একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে কোনো গ্রহ যেই ঘরে বসে থাকে এবং যেই ঘরে দৃষ্টি দেয় সেক্ষেত্রে কি সমান ফলাফল দেয়? হ্যাঁ, অবশ্যই সমান ফলাফল দেয়, তবে দেখে নিতে হবে যে সেই গ্রহটার ডিগ্রিগত বল কতটা আছে। যদি ভীষণ দুর্বল থাকে, ধরুন এইখানে বৃহস্পতি বসে আছে, যেহেতু সে লগ্নাধিপতি 29 ডিগ্রিতে বসে আছে, সেক্ষেত্রে এই ঘরে যতটা পজিটিভ বা স্ট্রং ফলাফল দেবে, কম দেবে তবুও দেবে, তার দৃষ্টিটা কিন্তু অতটা স্ট্রং হবে না তখন, যেহেতু সে দুর্বল হয়ে গেছে। এইটা ফ্যাক্ট চলে আসছে। তো এইটাই আমার বলার উদ্দেশ্য ছিল। তো এখানে যেহেতু ধরে নিন সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে, স্বাস্থ্য ভালো থাকবে, বলা যেতে পারে ইতিবাচক দৃষ্টি, লাইফে উন্নতির জায়গা আছে। এইখান থেকে যদি আমরা দেখি পঞ্চম দৃষ্টি একাদশ স্থানে পড়ছে, সেক্ষেত্রে ব্যবসা থেকে প্রচুর লাভ বা আয়ের জায়গা থাকবে, একাধিক সোর্স অফ বিজনেসের জায়গা আসতে পারে, টিচিং প্রফেশন, এডুকেশনাল বিজনেস, খাবারের ব্যবসা, এরকম ধরনের ব্যবসা করে জীবনে সাফল্য লাভ, ধান বা চাল এইসবের বিজনেস করে, ফুড রিলেটেড বিজনেস করে সাফল্যের জায়গা থাকবে যদি বুধ খুব ভালো হয় এবং যদি সময়গত বন্ধুত্বে বসে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং নবম দৃষ্টিটা যদি আমরা দেখি, নবম দৃষ্টিটা কিন্তু পড়বে তৃতীয় স্থানে, পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জীবনে উন্নতি, বলতে পারেন পরিশ্রমের দ্বারা জীবনে সাফল্য জায়গা থাকছে। তবে এইখানে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে বসে থাকে বা দাম্পত্য জীবনে কিছুটা প্রবলেম নিয়ে আসতে পারে, তবে বাদ বাকি ক্ষেত্রে খুব ভালো অবস্থান। যদি বক্রী হয়ে থাকে তবুও বলবো ভালো, কিন্তু শুধুমাত্র দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা প্রবলেমের জায়গা আসতে পারে। কেন আসতে পারে সেটাও বুঝিয়ে বলছি। দেবগুরু বৃহস্পতি সপ্তমে বক্রী হলে তাদের পার্টনাররা একটু বেশি গম্ভীর হয়, তো সেই লাইফে ধরে নিন যে এন্টারটেনমেন্ট, যে আনন্দ, সে মজাটা, তাতে একটা খামতি রয়ে যেতে পারে, খুব সিরিয়াস মেন্টালিটির হয়ে যায় পার্টনার, এইটা একটা সমস্যা যায়, এছাড়া আর কিছু নয়। এরপরে যদি দেবগুরু বৃহস্পতি অষ্টমে থাকে, এই কারণের জন্যই হচ্ছে আমরা সর্বদাই দেখি যে ধনু লগ্ন, যেটা হচ্ছে ধরুন মানে জ্যোতিষশাস্ত্রের বিচারে বা কালপুরুষের কুষ্টির বিচারে যেটাকে নবম ঘর হিসাবে ধরা হয়, ভাগ্যের ঘর, তার ভাগ্যের বিষয়টা যদি আপনারা কখনো লক্ষ্য করে দেখেন যে লগ্নাধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি, সুখের অধিপতি অষ্টমে গিয়ে উচ্চ হয়, তাহলে এই বিষয়টা কখনো ভেবে দেখেছেন যে এদের জীবনের চাহিদাটা কি থাকে? এরা কিন্তু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে ভীষণ পারে, মানে মানুষের জন্য করে জীবন কাটিয়ে ফেলবার ক্ষমতা এই সকল মানুষের মধ্যে কিন্তু থাকে। তো সেই জায়গা থেকে আরেকটা দিক থেকে আপনারা অ্যাঙ্গেলটা চিন্তা করুন, লগ্নপতি অষ্টমে গিয়ে উচ্চ হয়, যেটা বাধার ঘর, তার মানে জীবনে যতই বাধা আসুক না কেন তার লক্ষ্য স্থির, সে তার লক্ষ্য নিয়ে চলতে পছন্দ করবে। তো যাই হোক না কেন, দেবগুরু বৃহস্পতি এখানে উচ্চ হয়, লগ্নাধিপতি হয়, যদিও অষ্টম ঘর হচ্ছে মারক ঘর এবং দুস্থান হিসাবে আমরা ধরবো, তো সেক্ষেত্রে নেগেটিভ জায়গা চলে আসছে। আমি লগ্নপতি অষ্টমের ক্ষেত্রে জীবনে সংঘর্ষ, চতুর্থ ঘরের অধিপতি অষ্টমে থাকার জন্য মাতৃসুখে বাধা, গৃহসুখে বাধা, তারা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে জীবন কাটিয়ে ফেললো। তবে এই অবস্থানটাকেই সম্পূর্ণরূপে নেগেটিভ আমরা ধরবো না, যেহেতু উচ্চ, গবেষণামূলক কর্ম, গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিক জ্ঞান বা বলা যেতে পারে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এইসব জায়গা থেকে ভীষণ সাফল্য লাভের জায়গা তৈরি করে দেয় দেবগুরু বৃহস্পতি। অর্থপ্রাপ্তির ভালো যোগ তৈরি করে, কিন্তু এখানে রিস্ক নিতে হবে সে সকল মানুষকে। এইখানে বক্রী থাকলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি, এটা সর্বদা মাথায় রাখবেন। লগ্নাধিপতি অষ্টমে গিয়ে বক্রী হলে প্রবলেমের জায়গায় হেলথ ওয়াইজ কিন্তু ভীষণ সমস্যার জায়গা আনতে পারে, এটা সর্বদা মাথায় রাখতে হবে। তবে যেহেতু কর্কট রাশি অষ্টম ঘর, এই সকল মানুষদের মধ্যে দেখা গেছে ঠান্ডা লেগে যাওয়া, পায়ে ব্যথা বেদনা, জল থেকে যে সকল রোগ, এই রোগগুলো বেশ ভোগাতে পারে, হঠাৎ করে মোটা হয়ে যাওয়া, এরকম ধরনের সমস্যাটাও কিন্তু এই অষ্টমের ক্ষেত্রে, ষষ্ঠের ক্ষেত্রেও প্রযোজ্য। লিভারের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম, পেটের সমস্যা, এরকম ধরনের সমস্যাগুলো কিন্তু চলে আসতে পারে। এবং এইখান থেকে যদি আমরা দৃষ্টিটা দেখি, এখান থেকে কিন্তু পঞ্চম দৃষ্টি দ্বাদশ স্থানে পড়বে। তো এই দৃষ্টিটা এবার কি করবে দেখুন, এই দৃষ্টিটা কিন্তু বিদেশ যাত্রা, আধ্যাত্মিক চর্চা, মোক্ষ লাভ, নিজেকে সর্বদা সবার থেকে আলাদা করে আলাদা পরিচিতি লাভের জন্য এই দৃষ্টি কিন্তু দ্বাদশে পজিটিভ ফলাফল দিতে পারে। আলাদা আলাদা ঘর থেকে আলাদা আলাদা দৃষ্টি কিন্তু আলাদা আলাদা ফলাফল নিয়ে আসে, এইটাই আমি সর্বদা আপনাদেরকে বলতে চাইছি। এখান থেকে দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে, নিজের নিজ ঘরে কিন্তু উচ্চ দৃষ্টি পড়ছে উচ্চ স্থান থেকে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, অসুবিধার জায়গা আমি কিছু বলবো না, পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে, একটু ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে হতে পারে, তবে থাকবে। এবার যেহেতু ধরে নিন নবম দৃষ্টি, এখান থেকে আমরা কোথায় দেখবো, চতুর্থ স্থানে পড়বে, নিজের ঘরে দৃষ্টি দেবে। তো মায়ের স্বাস্থ্যের দিকে নেগেটিভিটি তো আমি প্রথমেই বলেছি, তো অষ্টমে বসে থাকার জন্য নিজে, তার ফ্যামিলির জন্য, তার বাড়ির জন্য সর্বদাই করবে, কিন্তু ফ্যামিলি বা বাড়ি থেকে কথা শোনা বা যতটা সাপোর্ট আশা করা, সেই সাপোর্টটা কিন্তু পাবে না। তবে শেষ বয়সে গিয়ে জীবনে সুখ শান্তি লাভের জন্য এই দৃষ্টি কিন্তু খুব ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরকে, ঠিক আছে।
এরপরে যদি দেবগুরু বৃহস্পতি থাকে নবম স্থানে, নবম ঘর সিংহ রাশি, সিংহ রাশি হচ্ছে তার মিত্রক্ষেত্র অর্থাৎ সূর্যের ঘর হয়। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি সূর্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানকে খুব শুভ ধরা, এবং দেবগুরু বৃহস্পতি বিশেষত নবমে গিয়ে সর্বোচ্চ রূপে কারকত্ব পেয়ে যায়, পঞ্চম নবম দুটো ঘরেই কারকত্ব পেয়ে যায়। তো নবম স্থানে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এটা কিন্তু একটা শ্রেষ্ঠ অবস্থান হিসাবেই ধরা হবে। জাতক জাতিকা কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান হয়, ধার্মিক হয়, পিতার অনুগত হয়, তারা পিতার সাপোর্ট সারা জীবন পায়, পিতার কথা শুনে জীবনে কিন্তু উন্নতির জায়গা অবশ্যই নিয়ে আসতে পারে। উচ্চ শিক্ষার জন্য, বিদেশ যাত্রার জন্য অবশ্যই খুব ভালো অবস্থান এই নবম স্থানে দেবগুরু। আধ্যাত্মিক জ্ঞান তাদের ভীষণ থাকে, এবং দৃষ্টিটাও যদি আমরা দেখি, দেখুন এখান থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে, অতএব এখানে জাতক বা জাতিকা যথেষ্ট দীর্ঘায়ু হয়, তাদের জ্ঞান খুব ভালো থাকে, তাদের সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু তারা হয়ে থাকে। এবং এখান থেকে যেটা সপ্তম দৃষ্টি পড়ছে, এটা তৃতীয় স্থানে পড়ছে, তো নিজের চেষ্টায় ভাগ্যোদয় করে, যে নবমে বসে আছে ভাগ্যের সাপোর্ট বরাবর পাবে। পিতার অনুগত মানে কি, পিতার কথা সে শুনছে, খাটতে সে রাজি, অতএব এই দৃষ্টি কিন্তু তাকে পরিশ্রম পরাক্রমী করে, এবং তার মাধ্যমে জীবনের সাফল্য তারা অবশ্যই পেয়ে থাকে। এবং এখান থেকে নবম দৃষ্টি কোথায় পড়ছে, পঞ্চম স্থানে, তাহলে সন্তান সুখের জন্য খুব ভালো। এনাদের সন্তানরা সর্বদাই দেখা যাচ্ছে যথেষ্ট বুদ্ধিমান হয়, এবং এদের সন্তানরাও কিন্তু এদের কথা শুনে চলতে খুব ভালোবাসে, এবং শেয়ার মার্কেট, স্টক মার্কেট এইসবের ক্ষেত্রে এই পঞ্চমের দৃষ্টি কিন্তু যথেষ্ট ভালো জ্ঞান অর্জন করতে সাপোর্ট করে থাকে। তার পরবর্তী যদি দেখি দশম স্থানে বসে থাকে, এটাও কিন্তু কেন্দ্রের অধিপতি, ত্রিকোণের অধিপতি কেন্দ্রে বসে কেন্দ্র ত্রিকোণ রাজ্য নির্মাণ করছে, কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে সময়গত বন্ধুত্ব দেখতে হবে। বুধ যদি পরবর্তী তুলা, বৃশ্চিক বা ধনুতে থাকলে তো ক্ষেত্র বিনিময় যোগ সেম, আর যদি ধরুন সিংহ, কর্কট বা মিথুনে থাকে, তাহলে সেক্ষেত্রে সময়গত বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে। তখন দেবগুরু বৃহস্পতি কর্মস্থানে থেকে যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে, কর্মক্ষেত্রে বিশেষ সম্মান লাভ, প্রতিপত্তি লাভ, শিক্ষকতার মানে কর্ম, আইনি পেশা, ব্যাংকিং পেশা, পরামর্শদাতার পেশা, খাবারের বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস, সব রকম দিক থেকে ভালো, হায়ার অথরিটি বা বলা যেতে পারে ধরুন যে কোনো ক্ষেত্রে সরকারি কর্মের জায়গা, সব রকম দিক থেকে কিন্তু অবশ্যই দেবগুরু বৃহস্পতি যদি সময়গত বন্ধুত্বে বসে যায়, এবং ধরুন বুধের সাথে বা সূর্যের সাথে একটা কোনো রকম কানেকশন তৈরি হয়, যেরকম আমি বললাম ধরুন এইখানে বৃহস্পতি বসে আছে আর বুধ বসে আছে ধরুন ধনুতে, ক্ষেত্র বিনিময় যোগ। তো সেক্ষেত্রে যদি দেখা যায় এরা কিন্তু উচ্চ পদস্থ জায়গাতে, সরকারি উচ্চ পদস্থ জায়গাতে পরামর্শদাতার কাজ করতে পারে, এবং বলা যেতে পারে যে খুব পজিটিভলি তারা সেনা বিভাগেও গিয়ে জীবনে সাফল্য পায়, মানে যেখানেই যাবে তাদেরকে আলাদা করে তাদের একটা পরিচিতি দেখা যেতে পারে। এই বিষয়টা কিন্তু সর্বদা উঠে আসে। তো এখান থেকে যদি আমরা দৃষ্টিটাও দেখি, দেখুন এখানে পঞ্চম দৃষ্টি কিন্তু দ্বিতীয় স্থানে পড়ছে। যতই দ্বিতীয় স্থান নিচস্থ স্থান হোক না কেন, তারা কিন্তু নিজের কথাবার্তার দ্বারা মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা রাখে, তাদের কথাবার্তার স্কিল কিন্তু ভীষণ ভালো হবে, এবং অর্থ লাভের ক্ষেত্রে আমি বলবো এই দৃষ্টি কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দিতে পারে। দেখুন অর্থ লাভের ক্ষেত্রে কি, এইটা আগে ভালো করে বুঝে নিন যে লগ্নপতি দশমে আছে মানে সে কর্মপ্রিয় মানুষ, অর্থ লাভ তার হবে, কিন্তু সে অর্থটাকে ভোগ করবার ইচ্ছা বা সময় কোনোটাই তার থাকবে না, এই ক্ষেত্রে আমি ভালো বলবো। এবং দশম থেকে দেখুন সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, চতুর্থ স্থান, তাহলে কর্মের মাধ্যমে গৃহসুখ, তার মানে তার গৃহসুখ থাকবে, কিন্তু কর্মের জন্য পূর্ণরূপে সেটাকে ধরুন তার ভীষণ বড় বাড়ি আছে কিন্তু সময় নেই তার বাড়িতে গিয়ে সময় কাটানো, কিন্তু তার সম্পত্তি, বাড়ি গাড়ি সবকিছু থাকবে, এটা নেগেটিভ বলবো না, সুখ পাবে, অবশ্যই সুখ পাবে, একটা সময়ের পর তাদের কর্ম যখন শেষ হবে তারপরে গিয়ে তারা সুখটা পাবে, এইটা হচ্ছে বিষয়। খুব প্র্যাকটিক্যাল হয়ে যায় সকল মানুষরা লগ্নের দশম কানেকশনের ক্ষেত্রে। এবং এখান থেকে দেখুন ষষ্ঠ স্থানে পড়ছে তার নবম দৃষ্টি, সেই দিক থেকেও আমি বলবো খুব ভালো, কর্মক্ষেত্রে শত্রুদের দমন করতে এই দৃষ্টি কিন্তু তাকে ভীষণ সাহায্য করবে। তো অবশ্যই দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানটাকে খুব শুভ ধরা হবে, কোনো দিক থেকে কোনো সমস্যা নেই। এবার শুধু দেখে নিন সময়গত বন্ধুত্বে বসে থাকলে সর্বসেরা, না হলে কিন্তু কিছুটা নেগেটিভ বা কিছুটা ধীরে ফলাফল পাওয়ার চান্সেস থাকতে পারে। যদি বক্রি হয়ে বসে থাকে তাহলে সেক্ষেত্রেও বলবো খুব একটা নেগেটিভ না, ফলাফল আপনারা পেয়ে যাবেন। তার পরবর্তী ঘর যদি একাদশ স্থানে থাকে, এটা তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে শুক্রের সাথে সময়গত বন্ধুত্ব। শুক্রের সাথে সময়গত বন্ধুত্ব, শুক্র যদি বৃশ্চিক, ধনু, মকর অথবা কন্যা, সিংহ এবং কর্কটে থাকে, এমনিতেই যদি ধরে নিন ধনুতে থাকে, তাহলে ধনুতে শুক্র আর বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ হবে, এই যোগটাও সর্বসেরা যোগ হবে। আয় লাভের দিক থেকে খুব ভালো, পজিটিভ বন্ধু থাকবে তাদের লাইফে, সেই বন্ধুর সাপোর্টের মাধ্যমে জীবনে উন্নতি করবে, এবং বলা যেতে পারে বড় ভাই বোন যারা আছে মামার বাড়ি, মাসির বাড়ির থেকেও জীবনে কিন্তু সাফল্য তাদের ক্ষেত্রে ভালো আসতে পারে। মামার বাড়ি, মাসির বাড়ির থেকে সাফল্য লাভ আসবে, কিন্তু মামা বা যারা বড় আছে তাদের সাথে সম্পর্কে একটা অবনতি জায়গা দিতে পারে, কিন্তু ধরুন যারা মামার বাড়ির ভাই হয় বা মাসির বাড়ির ভাই, মানে যারা বয়সে বড় হয়, দাদা হয় বা দিদি হয়, তাদের থেকে ভীষণ সাপোর্ট পাবে এই সকল মানুষরা।
খুব ভালো সদ উপদেশও তারা কিন্তু পাবে। তো একাদশ অবস্থানটাকে আমরা খুব শুভ ধরতে পারি। যদি সময়গত বন্ধুত্বে বসে থাকে আমি বলবো এই অবস্থান সেরা, একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করে, এদিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। এবং দৃষ্টিটা যদি আমরা দেখে নিই, পঞ্চম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে, যথেষ্ট পরিশ্রমী পরাক্রমী হবে জাতক জাতিকা। নিজস্ব উদ্যোগ বা যোগাযোগ বা বলা যেতে পারে ব্যবসার জন্য এই দৃষ্টি খুব ভালো অবশ্যই। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? পঞ্চম স্থানে পড়ছে, তো সন্তান উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ এই দৃষ্টিকে আমরা ধরে নিতে পারি। এবং নবম দৃষ্টি কোথায় পড়ছে? সপ্তম স্থানে পড়ছে, তো অংশীদারি বিজনেস বা দাম্পত্য লাভের সুখের জন্য খুব ভালো। বিবাহের পর এদের উন্নতি লাভের জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। সর্বশেষ অবস্থান যেটা থাকছে সেটা কিন্তু অবশ্যই দ্বাদশ ঘর। তো দ্বাদশ ঘর দেখুন, লগ্নপতি দ্বাদশ ঘর মানে কিন্তু এটা দুস্থান হয়ে গেল। প্রথম ব্যাপার হচ্ছে দেখুন, এরকম অনেক মানুষ আছে যারা জন্মকুষ্ঠি দেখায় যখন, তারা এই যোগটা তো হয়েই যায়, লগ্নপতি দ্বাদশে বসে থাকে, যদিও মিত্র ক্ষেত্র, জলতত্ত্বের ঘর, বৃশ্চিক রাশি, সেখানে যদি বসে থাকে, অনেকেই বলে যে জীবনে উন্নতি করতে পারছি না। এইটা তো মাথার মধ্যে ঢুকিয়ে নিন, তাকে তার স্থান পরিবর্তন করতে হবে, জন্মস্থান থেকে দূরে যেতে হবে, তবে গিয়ে সে জীবনে সে উন্নতিটা পাবে। আগে তার স্থান পরিবর্তন না হলে সেইভাবে সাপোর্ট পাবে না। তবে জন্মস্থান থেকে যদি দূরে গিয়ে থাকতে পারে বা যেতে পারে, তাহলে ভাগ্যান্নতি যোগ 100% থাকছে। তবে জাতক জাতিকার মধ্যে আধ্যাত্মিকতা কিন্তু খুব ভালো থাকে, দান ধ্যান করতে এই সকল মানুষরা ভালোবাসে, প্রচুর অর্থ কিন্তু এই খাতে ব্যয় করে ফেলে, যে দান ধ্যান জীবনে এইটাই মানে যা আছে সেটাকে আমরা সবার সাথে মিলিয়ে মিশিয়ে থাকবো বা খাবো, এরকম ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই উঠে আসে। এইখানেও যদি দেবগুরু বৃহস্পতি বক্রী থাকে, ওগুলো খুব একটা নেগেটিভ। দেখুন, মিত্র ক্ষেত্রে বক্রী, তবু আমি বলছি দ্বাদশে যদি বক্রী হয় কিছুটা নেগেটিভ ফলাফল কমবে, নট বাড়বে। লগ্নপতি চতুর্থপতি দ্বাদশে আছে মানে যা কিছু আমরা ব্যয় করি সেটাই, যা কিছু আমাদের থেকে চলে যায় সেটাই দ্বাদশ ঘর। অতএব লগ্নপতি দ্বাদশে মানে নিজের সত্তাকে আমরা মাঝে সাঝে হারিয়ে ফেলি। চতুর্থ ঘরের অধিপতি দ্বাদশে আছে মানে নিজের সুখকে ব্যয় করে ফেলি। কেন? অন্যের জন্য করার জন্য। এই সকল মানুষদের ক্ষেত্রে দেখা গেছে এনজিওতে, সরকারি সংস্থা, মানে যেখানে ধরে নিন ডাক্তারি পেশা, মেডিকেল পেশা, যেখানে মানুষকে সাহায্য করা হয়, তো সেরকম ধরনের পেশার সাথে যুক্ত হয়ে সাফল্য কিন্তু তারা পেয়ে থাকে। তবে আধ্যাত্মিক দিকটা আমি বলবো খুব ভালো, মোক্ষ লাভের জন্য কিন্তু এই অবস্থানকে খুব ভালো ধরা হবে। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, চতুর্থ স্থানে দৃষ্টি পড়বে দ্বাদশ থেকে। বারবার বলছি, জন্মস্থান থেকে দূরে সম্পত্তি বা বাড়ি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এবং এখান থেকে সপ্তম দৃষ্টিটা পড়বে কোথায়? ষষ্ঠ স্থানে। তো ঋণ বা গুপ্ত সূত্র থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে। ফিমেল শত্রু এই সকল মানুষের কিন্তু বেশি হতে পারে। এবং নবম দৃষ্টি কোথায় পড়বে? অষ্টম স্থানে পড়বে। তো আধ্যাত্মিক জ্ঞান বা গভীর আধ্যাত্মিক জ্ঞানের ক্ষেত্রে এটা খুব ভালো। তন্ত্র সাধনা বা বলা যেতে পারে যে কোনো গুপ্ত বিষয় এদের জন্য কিন্তু ভালো। তবে লগ্নপতি দ্বাদশে মঙ্গলের অবস্থান যদি ধরুন কোনো রকম ভাবে পঞ্চমে হয়ে যায়, এখান থেকে মঙ্গল ধরুন দৃষ্টি দিচ্ছে কোথায়? বৃহস্পতির উপরে। এবার বৃহস্পতি যদি আমরা দৃষ্টিটাকে দেখি, ষষ্ঠ স্থানে যদি দৃষ্টি পড়ছে, যারা ধরে নিন গুপ্ত কর্মের সাথে যুক্ত আছে, এজেন্ট যারা, এরকম ধরনের কর্ম কিন্তু তাদের দ্বারা ভালো হয়। কেন বলুন তো? কেন ধনু লগ্নের মধ্যে সেই বিষয়টা থাকে, যে কোনো বিষয়কে লুকিয়ে রাখা বা নিজের মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু এদের মধ্যে চলে আসে। আবার যদি লগ্ন কোনো রকম মূলা নক্ষত্রের মধ্যে পড়ে যায়, তাহলে তো ভীষণভাবে চলে আসে এই বিষয়টা। এটা আপনারা মিলিয়ে দেখবেন। তো দেখুন, রত্ন ধারণের ক্ষেত্রে একটা বিষয় সর্বদা মাথায় রাখবেন, যে ধনু লগ্ন সাপেক্ষে যেহেতু বৃহস্পতি লগ্নাধিপতি হয়, অতএব 99.9% ক্ষেত্রে রত্ন পড়া যেতে পারে। কিন্তু বিষয়টা খুব সহজও নয়। রত্ন পড়া যেরকম পজিটিভ, সেরকম তার নেগেটিভ ফলাফলও কিন্তু কিছু অংশে আছে। এবার কিছু অংশে আছে বলতে কি, লগ্নাধিপতি বলে কি যে কোনো মুভমেন্টে রত্ন পড়ে নেওয়া যেতে পারে, সেটা কিন্তু না। আপনারা প্রথমত একটা বিষয় আমি খুব ক্লিয়ার কাট বলে দিচ্ছি, দেবগুরু বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে, চতুর্থে অবস্থান করে, পঞ্চমে অবস্থান করে, নবমে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আপনারা চোখ বুঝে রত্ন ধারণ করতে পারেন। তার ডিগ্রিগত বলাবল দুর্বল থাকুক বা সে ডিগ্রিগতভাবে স্ট্রংও থাকুক বা সে যেই অবস্থাতে থাকুক না কেন, বক্রী অবস্থাতে থাকলেও আপনারা রত্ন ধারণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মকরে যদি বসে থাকে, তার নিজভঙ্গ হয়েছে কিনা সেটা দেখুন, দেখে রত্ন পড়ুন। এবার ধরুন সাপোজ নিজভঙ্গ হয়নি, তাহলে সেক্ষেত্রে কি রত্ন পড়তে পারবেন না? হ্যাঁ, দেখুন, যদি আপনার 29 ডিগ্রিতে বসে থাকে, সেক্ষেত্রে তো 5 ডিগ্রির ওপরে চলে গেছে। এবং নিচ অবস্থাতে যদি ধরুন 0 ডিগ্রিতে বা 1 ডিগ্রিতে বা 2 ডিগ্রিতে বা 3 ডিগ্রিতে বসে, তাহলে তো লগ্নাধিপতি দুর্বল ডিগ্রিগতভাবে। তো সেক্ষেত্রেও আপনারা রত্ন ধারণ করতে পারেন, কিন্তু সাথে আপনাকে দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র রেগুলার পাঠ করতে হবে। তবু আমি বলবো, কোন নক্ষত্রে বসে আছে, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে বা আমার সাথে পরামর্শ নিয়ে তারপরেই রত্ন পড়ুন, নাহলে দেখবেন পজিটিভের থেকে নেগেটিভিটি আসছে। হয়তো ধরুন লগ্নপতি হয়ে লগ্ন স্ট্রং হলো, কিন্তু আর্থিক স্টেবিলিটিতে আপনারা ভুগছেন, এই বিষয়টা চলে আসছে। তৃতীয় স্থানে যদি বসে থাকে, সময়গত বন্ধুত্ব দেখে আপনারা পড়ুন।
আর যদি খুব দুর্বল থাকে তাহলে সময়গত বন্ধুত্বে না থাকলেও আপনারা পড়তে পারেন। ধরুন অস্ত হয়ে গেছে বা একদম 1 ডিগ্রি বা 29 ডিগ্রিতে বসে আছে, সেক্ষেত্রেও আপনারা পড়তে পারেন। ষষ্ঠ স্থান আর দ্বাদশ স্থান আর অষ্টম স্থান, এই যে 3টে ঘর, এটা তো 2 স্থান, তার মধ্যে ষষ্ঠ আর দ্বাদশের ক্ষেত্রে একটু বেশি চাপের। কেন? ষষ্ঠ হচ্ছে শুক্রের ঘর, এখানে আপনাদেরকে 100% সময়গত বন্ধুত্ব দেখতে হবে, এবং যদি ধরুন ডিগ্রিগত খুব দুর্বল অবস্থাতে থাকে এবং সময়গত বন্ধুত্বে থাকে তখনই রত্নে যান, নাহলে রত্ন পড়া থেকে বিরত থাকুন। এবং দ্বাদশের ক্ষেত্রেও সেম, দেখা গেল আপনার লগ্নপতি খুব দুর্বল অবস্থাতে যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো রত্ন পড়ার থেকে আপনারা দেবগুরু বৃহস্পতির মন্ত্রপাঠ করুন, সেটা বেশি ভালো কাজ করবে আপনাদের ক্ষেত্রে। অষ্টমের ক্ষেত্রে আমি দেখুন এখানে যেহেতু সে উচ্চ স্থান, সে যদি দুর্বল অবস্থাতে থাকে আপনারা রত্ন পড়তে পারেন। তবু এইখানেও আমি বলবো আপনারা দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র তার সাথে কিন্তু পাঠ করুন। পরিষ্কার হয়েছে? এবার বাদবাকি ঘর কোনগুলো থাকছে? মিথুন থাকছে, কন্যা থাকছে এবং তুলা থাকছে। এই 3টে ঘরের ক্ষেত্রে অবশ্যই সময়গত বন্ধুত্ব দেখুন। যেটা প্রথম থেকে বারবার বলে আসছি যে বুধের সাথে বৃহস্পতির সময়গত বন্ধুত্ব বা ক্ষেত্র বিনিময় যোগ যেটাই যদি হয়, এইখানে দশমের ক্ষেত্রেও তাই, তুলার ক্ষেত্রেও তাই। সপ্তম, দশম এবং একাদশের ক্ষেত্রে সময়গত বন্ধুত্ব থাকলে আপনারা চোখ বুঝে রত্ন পড়তে পারেন, বা যে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে আপনারা রত্ন পড়তে পারেন। যদি সময়গত বন্ধুত্বে না বসে থাকে তখন রত্নের পাশাপাশি মন্ত্রপাঠও করুন বা মন্ত্র জপ করুন। এবং দেবগুরু বৃহস্পতির যেটা ন্যাচারাল রেমেডি, আপনারা আপনাদের গুরুজনকে সাপোর্ট দিন, তাকে সম্মান করুন। বাড়িতে যে কোনো গুরুজন যার থেকে আপনারা প্রথম শিক্ষা লাভ করেছেন, মাকে রেসপেক্ট করুন, তাতেও দেবগুরু বৃহস্পতি স্ট্রং হবে, কারণ এই লগ্ন সাপেক্ষে আপনার চতুর্থ ঘরের অধিপতি। তো সর্বদা নিজের মাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন, দেখবেন দেবগুরু বৃহস্পতি অটোমেটিক স্ট্রং হচ্ছে। আর সোনা আপনাদের জন্য যথেষ্ট শুভ, তো সেটাও আপনারা সর্বদা কিন্তু আপনার নিজের সাথে রাখতে পারেন। এই ছিল আজকে আমাদের দেবগুরু বৃহস্পতির অবস্থান নিয়ে আলোচনা, ধনু লগ্ন সাপেক্ষে 12টি ঘরে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।